বোকা কৃপানকে জব্দ করতে এলো গীতা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় পদ্মর ভাত কাপড়ের ব্যবস্থা তো করে দিয়েছিল মেহেক। এরপর পদ্ম গায়ে কাপড়টা জড়িয়ে ভাতটা খেতে থাকে আর বলে, এমনি করে হলেও তো শেষ পর্যন্ত কৃপান দাদাবাবু আমার ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছে, এতেই আমি অনেক খুশি। উকিল দিদি, সব কিছুই তোমার জন্য সম্ভব হয়েছে। তুমি যদি না থাকতে তাহলে হয়তো কিছুই সম্ভব হতো না। অন্যদিকে দেখা যায় গিনির কাছে ফোন করেছে কৃপানের মা আর বলে, মেহেক হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে আর তার জন্য ইলিন ওকে তোমাদের বাড়ির ফ্যামিলি ফিজিশিয়ানের কাছে নিয়ে গেল। আমরা যেতে চাইলাম কিন্তু আমাদের যেতে দিল না। তোমাকে জানানোর দরকার ছিল বলেই তোমাকে জানিয়ে দিলাম, ব্যাপারটাকে একটু দেখো। গিনি তখন বলে, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। এর মধ্যেই গিনি সাত্বিককে বলে, সাত্বিক, মেহেক নাকি অসুস্থ হয়ে পড়েছে, ইলিন ওকে নিয়ে আমাদের ফ্যামিলি ফিজিশিয়ানের কাছে গেছে। তখনই গীতা বলে, কোনো ফ্যামিলি ফিজিশিয়ানের কাছে যায়নি মেহেক, আর মেহেক একদম ঠিকই আছে। গিনি তখন বলে, মানে তুই এসব কি বলছিস? তোর কোনো কথাই তো বুঝতে পারছি না। গীতা বলে, আমি যেটা বলেছি সেটা খুবই সিম্পল একটা কথা বলেছি। মেহেক ঠিক আছে, মেহেককে নিয়ে কোথাও যাওয়ার কোনো দরকার হবে না। মেহেক যাবে এখন অঙ্কিতের বাড়িতে, ওর ভাত কাপড়ের ব্যবস্থা করা হবে। তখনই স্বস্তিক বলে, ঠিকই বলেছে গীতা। এর মধ্যেই সাত্বিক বলে, তুমি কি শুরু করেছো? আমার বোনকে নিয়ে তুমি এগুলো কি করছো? আমি তো এটাই বুঝতে পারছি না। ওকে একবার এই বাড়ি আর একবার ওই বাড়ি। এবারে তো অঙ্কিতরা ওর চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে, তখন তুমি কি করবে? অগ্নিজিৎ মুখার্জি বলে, খবরদার, আমার মেয়েকে তুমি এইভাবে অপমান করবে না। মেয়েদের চরিত্র এতটা ঠুনকো না যে যখন তখন সেই চরিত্রে আঘাত করা যায়, চরিত্রটা খারাপ প্রমাণ করা যায়। গীতা যেটা করছে সেটা একদম ঠিক করছে, ওর ওপর সেই ভরসা আমার আছে, তাই তুমি অন্তত এইসব ব্যাপারে নাক গলিও না। আর ঠিক তখনই সাত্বিক বলে, বাড়াবাড়ির একটা লিমিট থাকে, গীতা সমস্ত লিমিট ক্রস করে যাচ্ছে। গীতা বলে, দিদি তুই তো স্বামীকে বোঝা, মেয়েদেরকে নিয়ে এইভাবে অসম্মান যেন না করে। আমি কিন্তু এগুলো একদমই সহ্য করব না, এই কথাটা জানিয়ে দিলাম। তখনই গিনি বলে, আমি এসবের মধ্যে নেই আর আমি সব কিছু জানিও না। আচ্ছা বাবা, আপনি কেন বুঝতে পারছেন না? যেটা করা হচ্ছে মেহেকের সাথে সেটা একদমই ঠিক হচ্ছে না। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, গীতার ওপরে তো সব কিছু ভার দিয়েছি, তাহলে তুমি এত বেশি মাথা ঘামাচ্ছ কেন? তোমাকে গীতা শুধু যেটুকু বলছে তুমি শুধু সেটুকুই শোনো। গিনি বলে, আমি তো সেটুকুই শুনছি। এর মধ্যেই গীতা বলে, কোথায় শুনছিস? তুই তো কৃপানকে ফোন করে বলে দিয়েছিলিস কসমেটিকের তত্ত্বটা যাতে ও ভালো করে সার্চ করে। শোন দিদি, আমার কাছে না সব খবর থাকে, এভাবে লুকিয়ে কোনো লাভ নেই। তখন আর কোনো কথা বলতে পারছে না গিনি। এর মধ্যেই দেখা যায় যে মেহেক তো পৌঁছে গেছে অঙ্কিতের বাড়িতে। তখনই ফোন করেছে কৃপান আর বলে, মেহেক তুমি কোথায় আছো বলো না, আমি এক্ষুনি আসছি তোমার কাছে। মেহেক বলে, এখন আমি তোমাকে বলতে পারবো না কৃপু, আমার শরীরটা ভাল লাগছে না, তাই আমি এখন ডাক্তারের কাছে এসেছি। তুমি যদি বারবার করে ফোন করতে থাকো তাহলে তো ডাক্তার আমাকে ঠিক মতন দেখতে পারবে না, তাই না? কৃপান তখন বলে, আচ্ছা ঠিক আছে, তুমি ডাক্তার দেখিয়ে সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসো। এর মধ্যেই অঙ্কিতের মা বরণ করতে থাকে মেহেককে আর বলে দুধে আলতায় পা দিয়ে ভেতরে আসতে। ঠিক তখনই মেহেক ঠিক সেই কাজগুলোই করতে থাকে। ভজন মিত্তির বলে, যাই বলুন না কেন কিরণকান্তিবাবু, আমার কিন্তু যথেষ্ট টেনশন হচ্ছে। মেহেক আমাদের কাউকে নিয়ে গেল না কেন? এরপরে কৃপান বলে, ব্যাস শুরু করে দিয়েছে। এই ভজন মিত্তির, আপনি কি চাইছেন বলুন তো? আপনি কি চাইছেন আমি তো বুঝতে পারছি না। আমার বিয়েটা মনে হচ্ছে আপনি দায়িত্ব সহকারেই ভেঙে দেবেন, আর সেটা আমি খুব ভালো মতন বুঝতে পেরেছি। তখনই ভজন মিত্তির বলে, আরে বাবা, আমি এরকমটা কোথায় বললাম? আমি শুধু এটাই বলতে চাইছি যে মেহেকের কাণ্ডবাণ্ডগুলো আমার খুব একটা স্বাভাবিক বলে মনে হচ্ছে না, তাই আমি কথাটা বলেছি, আর কিছুই না। অন্যদিকে দেখা যায় অঙ্কিতের বাবা বলে, মেহেক সব কিছু ঠিক থাকবে তো শেষ পর্যন্ত? আমার কিন্তু খুব নার্ভাস লাগছে। মেহেক বলে, গীতা বৌদি আছে তো, যেখানে গীতা বৌদি থাকে সেখানে অত বেশি চিন্তা করার প্রয়োজন পড়ে না আঙ্কেল, সব ঠিক হয়ে যাবে। এর মধ্যে ভজন মিত্তির ফোন করেছে আর তখনই মেহেক বলে, আবার ভজন মিত্তির আপনি ফোন করেছেন আমাকে? কৃপু কোথায়? আমি কৃপুকে এক্ষুনি সবটা বলে দেব। ভজন মিত্তির হাত থেকে ফোনটা নিয়ে কৃপান ফোনটা কেটে দেয় আর বলে, ভজন মিত্তির বারণ করছি কিন্তু বারবার করে। এর মধ্যেই গীতা স্বস্তিককে বলে, স্বস্তিকবাবু আপনি যাবেন বুঝেছেন তো, আপনি মেহেককে নিয়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাবেন।
তারপর বাকিটা আমি সামলে নেব। স্বস্তিক বলে ঠিক আছে গীতা, তুমি যেরকমটা বলছো ঠিক সেরকমটাই হবে। এরপর গীতা বড়বাবুর কাছে যায় আর বলে, বড়বাবু কেন জানি না মনে হচ্ছে এই ফোনের মধ্যে যেই সিমটা রয়েছে সেটা ধীমান সেনের। ধীমান সেনই এই সিমটাকে লুকিয়ে রেখেছিল। আমি বলছিলাম যে এই সিম মারফতেই আমরা যদি একবার ধীমান সেনের কাছ পর্যন্ত পৌঁছে যাই তাহলে কিন্তু ধীমান সেনকে অ্যারেস্ট করা যাবে আরামসেই। সঞ্জয় চৌধুরীর কেসটা নিয়ে এবারে আমাদেরকে উঠে পড়ে লাগতে হবে। বড়বাবু তখন বলে, অগ্নিকন্যা আমি তো সবই বুঝতে পেরেছি, কিন্তু মেহেক কেমন আছে ওইদিকে? তখন গীতা বলে, আপনি মেহেককে নিয়ে চিন্তা করবেন না, মেহেক একদমই ঠিক আছে, ওর কোনো ক্ষতি হতে পারে না, আমি ওর কোনো ক্ষতি হতে দেবও না। এর মধ্যে অঙ্কিত বলে, মেহেক তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে, তোমার দিক থেকে চোখ সরানো যাচ্ছে না। মেহেক তখন বলে, তাই সবটাই হয়েছে জানো তো গীতা বৌদির জন্য। গীতা বৌদি যদি আমাদের বিয়েটা না দিত তাহলে হয়তো আমরা দুজনার থেকে আলাদা হয়ে যেতাম। অঙ্কিত বলে, গীতা বৌদির কাছে সারাটা জীবন আমি ঋণী হয়ে থাকবো। এর মধ্যে অঙ্কিতের মা বলে, জানো তো মেহেক, তোমার জন্য আমরা সবাই অপেক্ষা করেছিলাম কখন তুমি আসবে। তুমি এসেছো, আমরা যে কি খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না। এর মধ্যেই ফোন করেছে গীতা আর বলে, মেহেক তুমি ঠিক আছো তো? কি করছো এখন? মেহেক বলে, এই তো গীতা বৌদি, অঙ্কিতের বাড়িতে সবে আসলাম। ওইদিকে ভজন মিত্তির কৃপান বারবার আমাকে ফোন করে যাচ্ছে। গীতা বলে, যতবারই ফোন করুক না কেন একই উত্তর দেবে। আর শোনো, তোমাকে আমি ওই বাড়িতে নিয়ে যাব, এরপর তোমাকে শুয়ে রাখার ব্যবস্থাও করা হবে। রাতের বেলা কৃপানকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হবে। আর ঠিক সেই মুহূর্তে তুমি ওই বাড়ি থেকে পালিয়ে সোজা অঙ্কিতের ফুলশয্যার ঘরে। কি মনে থাকবে তো? মেহেক বলে, তুমি জিনিয়াস গীতা বৌদি, যতবারই তোমার প্রশংসা করি না কেন সবটাই কম হয়ে যাবে, তোমার পক্ষে এসব করা সম্ভব। গীতা বলে, কি করব বলো? সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙুলটা তো একটু বাঁকাতে হবেই, আর সেটাই আমাকে করতে হচ্ছে আর কি। তার মধ্যেই মনে মনে একটা কথাই ভাবছিল গীতা, যেভাবেই হোক এই সঞ্জয় চৌধুরীর কেসটাও শেষ করাটা খুবই জরুরি। যতক্ষণ না সঞ্জয় চৌধুরীর কেসটা শেষ হচ্ছে ততক্ষণ মেহেককেও মুক্তি দেওয়া যাচ্ছে না। এর মধ্যেই গীতা মেহেককে নিয়ে চলে গেছে কৃপানের বাড়িতে। কৃপান তখন বলে, এ কি মেহেক, তোমার কি হয়েছে? তুমি এখনো সুস্থ হওনি? গীতা বলে, আরে বাবা সুস্থ হয়ে যাবে, সবে সবে তো ডাক্তারটা দেখানো হলো নাকি। এর মধ্যেই কৃপানের মা বলে, ওই তো আমাদের বৌমা চলে এসেছে। মেহেক বলে, এই তো মাসিমা, মানে মা, আমি চলে এসেছি। তখন কৃপানের মাও খুব খুশি হয়, কারণ কৃপানের মাকে মা বলে ডাকে মেহেক, আর কৃপানকে আই লাভ ইউ বলতে থাকে বারবার। তার জন্য কৃপানের অনেক ভালো লাগে। কিন্তু ভজন মিত্তির পুরো ব্যাপারটাকেই সন্দেহের চোখে দেখে আর বুঝতে পারে মেহেক একটু বেশি বাড়াবাড়ি করছে। তারপরে আবার চলে এসেছে গীতা, তাই গীতাকে দেখার পর তো আরও বেশি সন্দেহ প্রকাশ করেছে ভজন মিত্তির।